দলমত নির্বিশেষে আপনি বসেছেন গদিতে, অতএব আপনাকে দলমত নির্বিশেষে সকলের দিকে তাকিয়ে কথাটা বলতে হবে। আপনি গোঁজা মারবেন একটা ধর্মের উপরই, কিন্তু আপনার ধর্মের মানুষও তারা ছাড়বে না, এটা বলে দিচ্ছি। তার জবাব কিন্তু আগামীতে বাংলার মানুষ দিলীপ ঘোষ আপনাকে দেবার জন্যে তৈরি হয়ে আছে, এটা মনে রেখে দেবেন। রেড রোডে মুসলমানরা তারা ঈদের নামাজ পড়ে, কয়েক ঘন্টার ব্যাপার, সেটা রেড রোডে পড়ার অসুবিধার কারণে, শহরের রাস্তাঘাট যানজটের জন্য অসুবিধার কারণে সেটা করে দেওয়া হলো ব্রিগেড ময়দানে। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, ধর্মীয় ব্যাপার, ব্রিগেড ময়দানই হলো। কিন্তু সেটা আবার দেখা যাচ্ছে রেড রোডে যোগ পালন করা হবে 7 দিন ধরে। এটা কিরকম কথা? এটা বাংলার মানুষ তো বুঝতে পারছেন। 7 দিন কেন, 14 দিন যদি হয় রেড রোডে বসে যোগ পালন, এবং কলকাতা শহরে তিমাতায় চৌরঙ্গিতে বসে যদি 7 দিন করে যোগ পালন হয়, মুসলমানদের কোনো অসুবিধে নেই। কি বুঝলেন? এ জায়গায় কোনো অসুবিধে নেই, আমাদের করতে পারেন। ভারতবর্ষে মহামান্য প্রধানমন্ত্রী সাহেব তিনি আসছেন, তেনার জন্য সম্মান দিয়ে তার ব্যবস্থা করা আমাদের দরকার আছে পশ্চিমবাংলার। এটা হচ্ছে দেখেন, কোনো তো অসুবিধা আমাদের নেই। এটা বলে আজকে এই যে মন্ত্রী সাহেব উনি যে বললেন, নাম হচ্ছে ওনার আপনার দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ উনি বললেন যদি অসুবিধা হয় নামাজ পড়ার জন্যে চলে যান, পাকিস্তান চলে যান, বাংলাদেশ চলে যান। তো কথা হচ্ছে উনি সংবিধান আইন কি পড়েন না নাকি? ওনার মুখ দিয়ে কি ভাষা বেরোচ্ছে? এখানে পাকিস্তানের কথা আসবে কেন, আর বাংলাদেশের কথা আসবে কেন? হ্যাঁ, তাহলে এবার যে আমি যদি বলি তা আপনি চলে যান নেপালে, চলে যান, সেখানে যে আপনি আপনার ধর্মের কাজ করুন না, যদি বলি কিরাম লাগবে? হ্যাঁ, ভারত স্বাধীন, ভারত গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা একত্র হয়ে বসবাস করি, যে যার ধর্মের কাজ করে যাবে, এতে তো কোনো অসুবিধে নেই। উনি এই কথা বলার অধিকার কে দিলেন? উনি সংবিধান পড়েছেন না পড়েন না? উনি এখন মন্ত্রী পেতে বসতে গেলে প্রত্যেকদিন যদি বসেন, চেয়ারে যখন বসবেন, এই সংবিধানটা উনি পাঠ করে জানি উনি বসেন। উনি এত বড় বড় কথাবার্তা বলবেন, উনি কোন হুন হয়ে গেছেন? এত বড় বড় কথাবার্তা বলছে বলে কি বোঝাতে চাইছেন? কাদের ধমকানি চমকানি দিতে চাইছেন? এইরকম কথাবার্তা বলে ধমকানি চমকানি দিয়ে মুসলমানরা ভয় খেয়ে যাবে, এরা উঠবে না, চুপ মেরে থাকবে, আর হিন্দু ভাইদের মনটা আমি জয় করে নেব, হ্যাঁ তারা জয় হবে, আমার খুশি হবে। এই কৌশলটা আমরা খুব ভালো জানি। ধর্মকে লাড়ালাড়ি করে মুসলমানদের ঘরে দামানো যাবে না, বসানো যাবে না। হ্যাঁ, আর হিন্দু ভাইদের চোখটা আপনি ঘোরাবার চেষ্টা করছেন অন্যদিকে, সেটা ঘোরাতে পারবেন না। আজকে মুসলমানদের ঘরে ধর্মলে উল্টো পাল্টা কথাবার্তা বলবো, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা চুপ মেরে থাকবে, খেয়াল করবে না। এই দিকে ধর্মের বিষয়ে কথাবার্তা আমাদের মন্ত্রী বলছে, নজরটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের ঘুরিয়ে রাখতে চাইছে, কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের যে ক্ষতি হচ্ছে সেটা হিন্দু ভাইরাই বুঝতে পারছেন না। আপনাদের ধোঁকা মেরে
আপনাদেরকে আড়াল করে চোখটা অন্যদিকে এই ধর্ম মুসলমান ধর্ম করে ঘোরাতে চাইছেন। হ্যাঁ, কোথায় গেল? চাকরিটা দেন না কেন? শিক্ষা দেন না কেন? কর্ম দেন না কেন? কৃষি হয় না কেন? পেট্রোলের দাম মানে বেড়ে যাচ্ছে না, কমে না কেন? কথা দিয়েছিলেন গ্যাসের দাম কমে যাবে, কথা দিয়েছিলেন। কি হলো? ওই দিক থেকে চোখটা ঘোরাবার জন্যে এইসব কথাবার্তা বলে আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের ঘরে চোখটা তাদের আড়াল করতে চাইছেন, ঘুরিয়ে অন্য দিয়ে করতে চাইছেন। এতে পারবেন না, এটা বলে দিচ্ছি। দেখেন, ধমকানি চমকানি দিয়ে আপনি রুখতে পারবেন না মুসলমান কিংবা হিন্দু ভাইদের ঘরে। ব্রিটিশকে তাড়িয়েছিল, মনে রেখে দেবেন। এই ভারতের মানুষ ব্রিটিশকে একত্রিত হয়ে হিন্দু মুসলমান মিলে তাড়িয়ে দূর করে দিয়েছিল। দেখুন, কথা হচ্ছে বিরোধী দলনেতা যেটা বলেছে তার সুরে সুর মিলিয়ে কথা বলতে হবে এরকম ব্যাপার নয়। যদিও আমি বিরোধী দলের বিধায়ক হিসাবে বলছি, এতদিন পরে সব মনে পড়ে যাচ্ছে কিভাবে আমি বুঝতে পারছি না। একসাথে তো দীর্ঘদিন ছিলেন ওনারা, আর এই পরিবারতন্ত্র বা এটা আমরা আজকে দেখছি না, আমরা তো বারবার বলে আসছি। সেই সময় বা 4 মে 2026-এর আগের দিন পর্যন্ত এই ধরনের একটাও শব্দ তো তাদের মুখ থেকে পাইনি আমরা। তখন যুবরাজ, তখন খুব মিষ্টি মিষ্টি লাগছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি এখন এইগুলো শব্দগুলো বার হচ্ছে। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। তো কাদেরকে জিতিয়েছেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাদের ভোটগুলোর সম্মানটা কোথায় রাখছে বা কোথায় ঠেলে দিচ্ছে? দেখুন, কে কোন গ্রুপে যাবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করছে। তবে আমি একটা কথা বলতে পারি, আমি ওই বেশি তাত্ত্বিক কথা আমি জানিও না বা বলিও না। হ্যাঁ, নীতি আদর্শের ওপরে আমি অবিচল থাকি। যদি সত্যিকার অর্থে কেউ নীতি আদর্শ নিয়ে চলে তাহলে বলবো রিজাইন করুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন, রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে মানুষের আশীর্বাদ নিয়ে। মমতা ব্যানার্জির চটিও আমাদেরকে দেখাতে হয়নি, মমতা ব্যানার্জির ছবি আমাদেরকে দেখাতে হয়নি। কিন্তু ওইটাই, যারা ছবি দেখিয়ে আজকে জিতে এসে বসলেন, মানে ওভারনাইট তারা পাল্টি মারলো, তাহলে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের স্বার্থে তারা কি কাজ করবে? নিজের স্বার্থের জন্য হয়েছে। আমি এখানে তৃণমূলের হয়ে কালিত করতে আসছি না, কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান, এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? দেখুন, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাব না, আমি শুধু একটা কথা বলবো যে যে অন্যায়কে এতদিন তেনারা সহ্য করেছিলেন না প্রতিবাদ করে, তাহলে সাধারণ মানুষ জানতে নিশ্চিতভাবে তাদের কাছে চাইবে যে এতদিন আপনারা আমাদের চোখ কেন খোলেননি। নিশ্চিতভাবে সেখান থেকে আপনারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন, এখন ওই এন্ড থেকে সুযোগ সুবিধাগুলো হয়তো পাচ্ছেন না সেইভাবে, বা পাবেন না, কারণ আপনারা ওই সরকারে আর নাই, যুবরাজের সামনে পেছনে আর এখন আর 3000 পুলিশ তাকে নিয়ে ঘুরছে না। ফলে এখন ওদের বিরুদ্ধে বিষয় বলে নিজেদের জায়গাগুলোকে একটু হয়তো শক্তিশালী করতে চাইছে। তবে আমি এটা জোর গলায় বলতে পারি, যারা এখন ভাষণবাজি করছে এই বিষয়গুলোকে নিয়ে, 15 বছর কিছু ছিল না, এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি, দলে থেকে যারা বলেছে তাতে তৃণমূলের, তাদেরকে যদি দাঁড় করানো হয় নতুন করে, একটাও জিতে আসতে বিধানসভায় পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। দেখুন, আমি এটা সেকেন্ড টাইম এমএলএ, কাকে বললে টাইমটা পাওয়া যায় সেটা আমি জানি, আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমার জন্য এই টাইমটা বরাদ্দ করতে হবে, তার কাজ হবে আমার টাইমটা রেখে বাকি টাইম ডিস্ট্রিবিউট করা। কোনো কথা হবে না, আমাকে আমার টাইম দিতে হবে, আর আমি আমার টাইম দিয়ে নেওয়ার জন্য কাউকে তেল লাগাবো না। আমি এটাও বলছি আপনাদের মাধ্যমে যে অমুককে তেল লাগাতে হবে, অমুকের সাথে সাথে ঘুরতে হবে। আমি এর আগের বারে 5 বছরের পারফর্ম করছি বিধানসভায়, আমার যা টাইমের প্রয়োজন ছিল, যাকে নির্দিষ্ট টাইম যার কাছ থেকে বরাদ্দ হয় তাকে যে বলেছি সিস্টেম মেনে
এবারও সিস্টেম মেনে বলবো, আমার টাইম আমাকে দিতে হবে।